টিএমসির পলিসি যে কাজ হসপিটালটা করতে দেবো না, শেষ সময় গিয়ে হসপিটাল ইস্যুটাই তুলবো, যে কোথায় গেল হসপিটাল, 5 বছর হয়ে গেল হসপিটাল কই। আই দেখো আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, পঞ্চায়েত ভোটে যখন সদস্য 2, 4, 5টা আমাদের হয়েছে, একটা কাজ করতে দিচ্ছে কেন যায়নি? সামনে পঞ্চায়েতে গিয়ে বুঝাবে তোর সদস্য জিতিয়ে কি লাভ হলো, 5 বছর কি করেছে বা, আরে করতে দিলেই তো বলতে পারবে না। হসপিটাল যদি আজকে আমি করে ফেলতাম তাহলে এই প্রশ্নটা উঠতো, এই জন্য করতে দেয়নি। কিন্তু আমার বক্তব্য, 15 বছর যে সরকারটা ক্ষমতা আছে মমতা ব্যানার্জি, তারপরে দিন ওই ভোজেরাট এসে বলেছিল আমারও একটা শখ, তাহলে আমার কথা শুনে বলেছিলেন নাকি? আমারও একটা শখ, ভাঙড়ে হসপিটাল করব। এই জায়গা কিনা হয়েছে তো রে, এই 3বার টেন্ডার হয়েছিল রে, এই কি সমস্যা হয়েছে রে, তা তিনি 5 বছরে আর একবার টেন্ডার করতে পারলো না? তিনার হাতে দেশ, তিনার এই রাজ্য, তিনার হাতে পুলিশ, তিনার হাতে গুন্ডা, তিনার হাতে সব কিছু, তিনি করতে পারলেন না কেন? এই প্রশ্নটা কেউ তুলছে? তিনি বলেছিলেন হিমঘর করে দেবো, করে দিচ্ছে। ভাঙড়ের সবজি এলাকা, ভাঙড়ে আরো কত কি দেবে বলে করেছে, 10,000 মাদ্রাসা করেছে, এই সায়ারকে রুকেছে, ওয়াকফ আমার বিষয় নাই, করেছে। শুধু আব্বাস সিদ্দিকীকে গুঁজা মেরে নওশাদকে হারাও, এটা আব্বাস জবান দিয়েছে, নওশাদ দেয়নি। যদি ভাঙড়ের মানুষের ধিক্কার জানানো হয়, আমি গেলে আমাকে ধিক্কার জানাবেন, আমাকে বলবেন মিথ্যুক কাজ্জাব, আমাকে বলবেন। আপনার সামনে যদি দাঁড়াবার আমার কথা বলার অধিকার থাকে, আমি কথা বলে আপনাকে বুঝাবো। কত মায়ের দুধ খেয়েছে আমার সামনে বলো না দেখি। আরে আমি পারিনি, হ্যাঁ ঠিক আছে, ধরুন কোনো কারণে আমি সব কথা ছেড়ে দিচ্ছি যে আমাকে জায়গা খোঁজ করিনি, হ্যাঁ, যদি কেউ তর্কের সাথে আসে, আমি করতে পারিনি। ভাঙড়ের মানুষ দাঁড়িয়ে বলুক যে আপনি কথা দিয়েছিলেন করলেন না কেন, যাবো তো আমি প্রকাশ্য বলছি, যদি কারো প্রশ্ন থাকে আমি যাব। আমি যখন যাব দাঁড়িয়ে প্রোগ্রামে বলবেন আপনি হসপিটালটা করলেন না কেন, আমি উত্তর দেবো। আপনি কি একবারে আপনার ভাই নওশাদের জন্য কি ভোট প্রচারে যাচ্ছেন? আমি কথা হচ্ছে আমার প্রোগ্রাম 1 বছর আগে থেকে হয়ে থাকে, আমি যে প্রোগ্রাম করি সেই প্রোগ্রাম 1 বছর আগে থেকে হয়ে থাকে, তো সেই সব প্রোগ্রামগুলো এখন যাকেই বলছি সেই বলছে না ভাইজান কাটবেন না, আমার এলাকায় আসুন, আমার এলাকায় আসুন, এই চাপের মধ্যে আছি। তবে কয়েকটা প্রোগ্রাম ভাঙড়েতেও আমার আছে, আগে থেকে সেটিং হয়ে আছে, সেইগুলোতে যাব। বেশি এক্সট্রা করে যাওয়া মনে হচ্ছে সম্ভব হয়ে উঠছে না, কেন সময় পাচ্ছি না। ক্যানিং বিধানসভায় কি আপনি যাবেন প্রচারে? এইটা একটা বিষয় রয়েছে। শাহাবুদ্দিন সিরাজি যে আমার ভাই রয়েছে, সে আমাকে খুব আগে থেকে, খুব ভালো ছেলে, সে যোগাযোগ আছে, সে বলছে কমসে আমার মুখের দিকে একটু কিছু ব্যবস্থা করে দেন। ওটালি আমি বলেছি একটু ভেবে দেখবো। 2021 সালে আপনি রাজনৈতিক মঞ্চে গিয়ে প্রচার করেছিলেন, এবারে কি? অ্যাকচুয়ালি রাজনীতিটা করার আমার প্রয়োজন আছে মানুষের জন্য, দেশের জন্য, পিছিয়ে পড়া মানুষকে সংবিধান অধিকার দিবার জন্য, তার জন্য একটা মুক্ত দরকার। তাই আমি দলটা করে, তখন তো নওশাদকে কেউ চিনত না, আমি মুখটা হয়ে প্রথম প্রচার করে মানুষকে জানিয়ে দিলাম যে রাজনীতি দরকার, বিরোধী যত শক্তি হবে, যেই শাসকে থাকুক সে কাজ করবে, যেই ক্ষমতায় থাকুক, বিরোধী যদি শক্তিশালী থাকে, বলা হয় না ঘাড় ধরে কাজ করাবো, ভাষাটা আমি খারাপ নেবেন না, কেন যে পদে থাকে তার সম্মান আছে, এই বিরোধীটা হচ্ছে ঘাড় ধরে কাজ করানোর ব্যাপার। এখন যে দেখতে পাচ্ছেন যে উনি আনাপ সানাপ বকে যাচ্ছেন, বুনো হাতির মতো এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, নানা রকম উক্তি করে বেড়াচ্ছে। একটা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে, এখনো তদারকি মুখ্যমন্ত্রী, সে এখন এরকম হলো কেন? তাহলে কি সিংহাসন চলে যাচ্ছে বলে এইটা? গদির এত লোভ, সিংহাসনের এত লোভ, নবান্নের প্রতি এত টান, ফেভিকলের আটা। আপনি বলুন তো, এই মমতা ব্যানার্জি সিংহাসনে আসার জন্য যে বিধানসভা উনি সংবিধান হাতে করে, জনগণের সম্পত্তি, যেখানে উনি বসে আইন প্রণয়ন করে, সেই বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। সেদিনকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ওনাকে অ্যারেস্ট করে যদি গারদে পুড়ে দিতে পারত, তাহলে বাংলার মানুষকে আজকে এই সিচুয়েশনে আসতে হতো না, আর মমতা ব্যানার্জিরও এই দৃশ্য বাংলার মানুষকে দেখতে হতো না। মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী, তখন উনি
প্রদেশ কংগ্রেস সোমেন মিত্রের বিরুদ্ধে টক্কর নেবার জন্য এরকম কালো শাল এরম করে পাখি এরম করে আমি গলায় ঝুলে মরব যদি কংগ্রেস অদিত চৌধুরীকে বহরমপুরে টিকিট দেয়, যদি কংগ্রেস কৃষ্ণনগরে টিকিট দেয়, একজন নামটা আমি ভুলে গেছি তাকে, তাহলে আমি ঝুলে মরব। তারা দুজনেই কিন্তু কৃষ্ণনগরেও টিকিট পেয়েছে আর অদিত চৌধুরী বহরমপুরেও টিকিট পেয়েছে। উনি কিন্তু ঝুলে মরেননি, কিন্তু শালটাকে জড়িয়ে গলায় লাগিয়েছিলেন। দেখানোটা জরুরি। তা আবার নন্দীগ্রামে কতটা লেগেছে, কতটা ওনার আঘাত পেয়েছে, বাঁ পায়ে আঘাত লেগেছে, ডান পায়ে প্লাস্টার করেছে, হুইল চেয়ারে বসে, এটা দেখানো জরুরি ছিল, এটা দেখানো জরুরি ছিল। এখন এই ইলেকশনে আমরা ইন্তেজার করছি যে মন কোন জায়গায় ব্যথা, লোক কোন কোন জায়গায় ব্যথা। ওনার ব্যথা এখন কোথায়, পা থেকে কোথায় উঠছে, মাথায় উঠছে। এবারে ব্যান্ডেজ কি মাথায় হবে নাকি ডান হাতে হবে নাকি বাঁ হাতে হবে, সেটা আমরা ইন্তেজার করছি। তবে একটা কোনো জায়গায় ব্যান্ডেজ হবে, ইয়েস শিওর 100%। কারণ আর মমতা ব্যানার্জির একটা গুণ আছে, আপনারা যতই যাই করুন আর আমি যতই ওনার বিরুদ্ধে বলি, একটা জায়গায় ওনাকে আমি সমর্থন করি। সেটা কি, ওনার জন্ম হয়েছে মিথ্যা লগ্নে, আর উনি জনগণকে মিথ্যেটাকে মেঠো বাংলা ভাষায় এমনভাবে পরিবেশন করতে পারে, এপার থেকে ওপার, এপার থেকে ওপার, মাইক নিয়ে, মাইক্রোফোন নিয়ে, সেটা এখনো পর্যন্ত তার ডুপ্লিকেট বিরোধী দলে কেউ পয়দা হয়নি। এই যে মেটো ভাষা, যে ভাষাটা মানুষ খাবে, বাংলার মানুষ, দেখুন উনি শিক্ষিত মানুষের ভাষা বলে না, এলিট পার্সেন্ট ওনাকে পছন্দ করে না, কিন্তু ওনার ভাষাটাকে পছন্দ করে কার? এলিট পার্সেন্টের বাইরে বিশাল জগৎ, বিশাল জগৎ। কলকাতায় মানুষ এই এলিট পার্সেন্টরা অত পছন্দ করে না, কিন্তু ওনার ভাষাটা, মিথ্যে ভাষাটা পরিবেশন করার যে ভঙ্গিমা, পরিবেশন করার যে আর্ট, এটাকে সেলুট জানাতে হবে। তাই ওনার মিথ্যা লগ্নে জন্ম হওয়ার কারণে উনি মিথ্যেটাকে এত দেখুন তো, বহরমপুরের মতো জায়গায় গদ মুসলমান এলাকা, ডিস্ট্রিক্ট মুসলমান, সেখানে কিরম করে বললো ওয়াকফ আন্দোलन করা যাবে না, मैं हूं ना ममता बुबू, मैं हूं ना ममता आपा, मैं हूं ना ममता खाला। तुम लोगों को मसीहा है, मुसलमान का मसीहा है। जिसको आंदोलन करना है दिल्ली चला जाओ,